মায়ার গল্প পর্ব ৪। সেই যে বালাসোরের বাসে উঠেছিল সন্ধ্যা আর মায়া, তারপর কি করলো ওরা? কোথায় গেল? ওদের পাড়ার কে আবার ওদের পুরীতে দেখেছিল। কি করছে ওরা এখন? বালাসোরে পৌঁছে একটা মাঝারি হোটেলে উঠল সন্ধ্যা আর মায়া। সেদিনটা হোটেলেই ছিল, হোটেল থেকেই খাবার নিল। মায়া যা দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে। এই মাঝারি হোটেলের সাদা বিছানাও ওর কাছে বিস্ময়কর ভালো। শুধু খাবারেই চেনা স্বাদের অভাব একটু হতাশ করেছে। পরের দিন সকালে চা জলখাবার খেয়ে ওরা বেরোলো। সন্ধ্যা নতুন ফোনের জন্য একটা সিম নিল প্রথমে। দোকানের লোকটা আধার কার্ডে কলকাতার ঠিকানা দেখে প্রশ্ন করছিল নানা রকম। তাকে এটা সেটা বলে ম্যানেজ করেছে। চারপাশ ঘুরে দেখে দুজনে। মন তো নয় জায়গাটা। মায়া সবকিছুই মুগ্ধ হয়ে দেখছে, তবে একটু জবুথবু ভাব। সন্ধ্যা বার কয়েক ধমক দিয়েছে, ওরকম করে চলাফেরা করলে লোকজন ঘুরে ঘুরে দেখে। দুপুরের খাওয়া দাওয়া সেরে হোটেলে এসে একটা গাড়ি বুক করে পরের দিনের জন্য। সন্ধ্যা ঠিক করেছে কাল একবার ভুবনেশ্বর যাবে। ওখান থেকে ট্রেনের টিকিট কাটবে। কিন্তু কোথাকার টিকিট কাটবে? টিকিট কাটতে গিয়ে তো আর বলতে পারবে না যেটা পাওয়া যাচ্ছে সেটা দিন। ওদের তো কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার নেই। শুধু বাংলা থেকে দূরে, অনেক দূরে কোথাও চলে যেতে হবে। সমস্যা হলো মায়ার সঙ্গে আলোচনা করা যায় না। ও তো কিছুই বলতে পারবে না। সন্ধ্যার সেই ছোটবেলা থেকে কাশ্মীর দেখার খুব ইচ্ছে। এখান থেকে কাশ্মীর যেতে কতক্ষণ লাগবে কে জানে। টাকার সুটকেস নিয়ে যে প্লেনে চড়তে পারবে না সেটা সন্ধ্যা জানে। প্লেনে ওঠার আগে মালপত্র চেক করে। এই একটা শখ বোধহয় আর পূর্ণ হবে না। নিজের মনেই বলে কাশ্মীর যেতে খুব ইচ্ছে করে। এখান থেকে কিভাবে যাব কে জানে। মায়া টুক করে জবাব দেয়, কাশ্মীর তো একদম ওপরে, আর আমরা তো পূবে, এখন অনেক দূর। সন্ধ্যা চোখ বড় করে মায়াকে দেখে, অবাক হয়ে বলে, বাবা তোর তো ভূগোলে খুব জ্ঞান। বাবা খুব সুন্দর করে ম্যাপ দেখিয়ে পড়াতো। আমি তো বইয়ের পড়া মনে রাখতে পারতাম না, ছবি দেখিয়ে পড়ালে মনে থাকতো। তাই তবে বল, ভুবনেশ্বর থেকে কোথায় যাব? পুরী? হ্যাঁ, সে তো যাবই, কিন্তু তারপর কোন দিকে যাব? কাশ্মীর যেতে হলে দিল্লি যেতে হবে বোধহয়। একটা ম্যাপ কিনবে বৌদি? আমার ম্যাপে জায়গা দেখতে খুব ভালো লাগে। এটা তো মন্দ বলিসনি, কালকেই কিনব। আমরা গাড়ি করে যাব? হ্যাঁ রে, এতটা রাস্তা গাড়িতে কি মজা হবে বল। বাসের ভিড়ে যাতায়াত করে করে ক্লান্ত হয়ে গেছি। দিন যখন ভগবান দিল একটু আয়েশ করব না। আমি তো বাসেও তেমন চড়িনি। যে বাসে এখানে এলাম সেটা তো বেশ ভালোই। কি সুন্দর গদি। দূরপাল্লার বাস ওরকমই হয়। কালকে সুটকেসগুলো নিয়ে বেরোবে? দূর বোকা, রাতে ফিরে আসবো তো। সুটকেস নিয়ে নিয়ে ঘুরবো নাকি? লোকে সন্দেহ করবে না? এখানে রাখলে হোটেলের লোকেরা যদি খুলে দেখে? না না, আমরা ঘরের চাবি ওদের কাছে দিয়ে যাব না। বলবো ঘর পরিষ্কার করার দরকার নেই। ও, বুকের ভিতর কেমন যেন একটা ঢিপ ঢিপ করে। অত ভাববি না, সবসময় ওরকম ভয় ভয় মুখ করে থাকিস কেন? লোকে কি ভাববে? ভাব আমরা কত নতুন জায়গায় যাব, কত নতুন জায়গা দেখব। দেখবি মন ভালো হয়ে যাবে। জীবনে হঠাৎ এসে পড়া সুখ নিয়ে কি কি করা যায় ভাবতে থাকে দুজনে। খুব বেশি কিছুতে ভেবে উঠতে পারে তাও নয়। যে দেশের হদিশ জানা নেই সে দেশ কি কল্পনাতেও তেমন করে দেখা যায়। পরের দিন ঠিক সময়ে দুজনে গাড়িতে উঠে বসল। মায়াকে যতই সাহস দিই
সন্ধ্যার নিজেরও বেশ ভয় ভয় করছে। অচেনা জায়গায় দুজন মহিলা এতটা রাস্তা গাড়িতে যাবে, কোথাও নিয়ে গিয়ে যদি কিছু করে দেয়। ড্রাইভারকে বুঝতে দেওয়া চলবে না যে ওরা এই প্রথম গাড়িতে করে এতটা দূর যাচ্ছে। সন্ধ্যার বর তপনের গাড়ির ব্যবসা, গাড়ি সম্পর্কে সেই সূত্রে কিছু কিছু বিষয় জানা ছিল সন্ধ্যার। তাই গাড়িতে উঠেই কিলোমিটার চেক করে লিখে রাখলো একটা কাগজে। স্মৃতি হাতড়ে গাড়ি সম্পর্কে কিছু খুঁটিনাটি আগে থেকেই মনে করে রেখেছিল। সেই জ্ঞান থেকে দু চারটে কথা বলে গাড়ির স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিল, যাতে ড্রাইভারের মনে না হয় ওরা গাড়ি চড়ার ব্যাপারে আনাড়ি। ড্রাইভারকে ভালোই মনে হলো, বাংলা বোঝে, ওড়িয়া মেশানো ভাঙা ভাঙা বাংলাতেই কথা বলছিল। ড্রাইভারকে বলল বইয়ের দোকানে নিয়ে যেতে, একটা ম্যাপ কিনবে। খুব অবাক হয়ে ড্রাইভার বলল, মোবাইল থাকতে ম্যাপ দিয়ে কি হবে? নিজের অজ্ঞতা ঢাকতে সন্ধ্যা বলল, ম্যাপ নিয়ে ওরা একটা খেলা খেলে, সময় ভালো কাটে। মাধব কি বুঝলো কে জানে। চা খেতে নেমে সন্ধ্যাকে মোবাইল ব্যবহারের অনেক কিছু শিখিয়ে দিল। এক শহর থেকে অন্য শহরে কি করে যেতে হয়, কি করে হোটেল খুঁজতে হয়, কি করে যেখানে আছে সেখান থেকে যেখানে যেতে চায় সেখানকার দূরত্ব দেখতে হয়। মোবাইলে যে এসব করা যায় জানা ছিল না সন্ধ্যার। এই শেখাটা খুব কাজে লাগবে ওদের। যখন যে জায়গায় যাবে সেই জায়গা সম্পর্কে জেনে নিতে পারবে। পথে কয়েকটা মন্দির পড়ল, ওরা দর্শন করল। কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার অজুহাতে একটা নিরিবিলি জায়গা দেখে দুজনে বসল। সন্ধ্যা তার নতুন শেখা বিদ্যা কাজে লাগিয়ে মোবাইলে অনেক খোঁজাখুঁজি করে ঠিক করল ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদ যাবে, সেখান থেকে বাসে করে পুনে। পুনের আশেপাশে ট্যুরিস্ট স্পট খুঁজতে গিয়ে লোনাভলার নাম দেখল। এই নামটাও শুনেছে আগে, খুব সুন্দর জায়গা নাকি। আপাতত এটুকুই স্থির করল, ভুবনেশ্বর থেকে পুরী, পুরীর আশেপাশের সব জায়গা দেখে আবার ভুবনেশ্বর, সেখান থেকে হায়দ্রাবাদ, তারপর পুনে, পুনে থেকে লোনাভলা। এই নতুন শেখা বিদ্যা যে ওর এত কাজে লাগবে ভাবতে পারেনি। হোটেলের নাম, কত টাকা রুমের ভাড়া সব দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিল ভুবনেশ্বর স্টেশনে গিয়ে হায়দ্রাবাদের টিকিট কাটবে। ভুবনেশ্বরে একটা বড় ট্যুরিস্ট এজেন্টের অফিস দেখে নেমে পড়ল। 20 দিন পরে দুটো সেকেন্ড ক্লাস এসির টিকিট পেয়ে গেল হায়দ্রাবাদে। ফার্স্ট ক্লাসের টিকিট পাওয়া গেল না। হায়দ্রাবাদের হোটেলে 5 দিনের বুকিং, স্টেশন থেকে হোটেল অবধি গাড়ির বুকিং সব এক জায়গা থেকেই হয়ে গেল। পুরীর হোটেলও বুক করে নিল। ভালোই হলো, পুরীতে পৌঁছে আর খোঁজাখুঁজি করতে হবে না। এতগুলো কাজ সেরে ফেলে সন্ধ্যার বেশ হালকা লাগছিল। তাহলে সত্যি নিরুদ্দেশ্যের জীবন শুরু হয়ে গেল। এই মুহূর্তে ঠিক কি হচ্ছে কলকাতায়? ওরা যে নেই এত তাড়াতাড়ি কেউ টের পাবে বলে মনে হয় না। যতক্ষণ না সন্ধ্যার হাসপাতালের লোকজন ওর খোঁজ করতে আসছে, কেউ বুঝবেই না যে ও নেই। মায়ার ব্যাপারে তো আরোই বুঝতে পারবে না। পুরীতে এসে সমুদ্রের রূপ দেখে ওরা এমন বিভোর হয়ে গেল যে ওদের মনে নিমতার ওই গলির এতটুকু রেশও আর রইল না। এক একটা ঢেউ যখন পাড়ে এসে আছড়ে পড়ছে, মায়ার বুকটা ভয়ে তিত্তির করে কেঁপে উঠছে। আবার অদ্ভুত ভালোও লাগছে। এতটা বয়স হয়ে গেল, এত আনন্দ কোনোদিন হয়নি। এতটা জীবন ঘরের কোণে মুখ গুঁজে পড়েছিল, জানতই না কত কিছু দেখার আছে।
সন্ধ্যা তো যেন কিশোরী হয়ে গেছে, হিহি করে হাসছে, ঢেউ এসে আছড়ে পড়তেই চিৎকার করে উঠছে, দৌড়ে দৌড়ে ঝিনুক কুড়োচ্ছে। মায়ার মুখের শুকনো ভাবটা আর নেই, চোখের তারায় উজ্জ্বল হাসি, জবুথবু ভাবটাও আর তেমন নেই। প্রথম দুটো দিন সমুদ্র দেখতে দেখতেই কেটে গেল। কখনো সমুদ্রে নেমে স্নান করে, কখনো পাড়ে বসে, কখনো বা হোটেলের ব্যালকনিতে বসে সমুদ্র দেখে ওরা। সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে কোথা দিয়ে যে সময় কেটে যায় টেরও পাওয়া যায় না। ঈশ্বর কি অকৃপণ হাতে সাজিয়েছেন এই গ্রহকে। সেই রূপের সামনে গিয়ে দাঁড়ালে মনে হয় এরই নাম তো বেঁচে থাকা। হোটেলটা ভালো, কিছুটা বেশি ভাড়ার ঘর নিয়েছে সন্ধ্যা, যাতে ঘর থেকে সমুদ্র দেখতে পায়। ওদের ঘর লাগোয়া একটা ব্যালকনি আছে, অনেক রাত অবধি সেই ব্যালকনিতে বসে সমুদ্র দেখে ওরা। মায়ার ভোরে ওঠার অভ্যাস, যখন নিমতাই ছিল সারাদিন কিছু না কিছু কাজ করত। এখন তো কোনো কাজই নেই, কেমন একটা অস্বস্তি হয় মায়ার। এরকম শুয়ে বসে থাকার অভ্যাস তো নেই। এই হোটেলের খাবার ভালো, ওরা তাই এখানেই খাওয়া দাওয়া করছে। ফোন করে বললেই ঘরে এসে খাবার পৌঁছে দিচ্ছে। সকালে লুচি তরকারি, দুপুরে মাছের ঝোল ভাত, আর রাতে রুটি তরকারি। মায়া গোসাই বাড়ির মেয়ে, মুরগি খায় না। সন্ধ্যা বৌদির কাছে বকুনি খাচ্ছে সেই জন্য। রাস্তায় বেরিয়ে পড়লে এত সংস্কার মানা যায় না, তবু মনের মধ্যে গেঁথে যাওয়া সংস্কার এত সহজে তো ঝেড়েও ফেলা যায় না। সেদিন রাতে ব্যালকনিতে বসে সমুদ্র দেখছিল সন্ধ্যা আর মায়া। রাতের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। সমুদ্রের পাড়ে এখন আর ভিড় নেই। কিছু ফেরিওয়ালা বাড়ি ফিরছে, এদিকে ওদিকে দু চারটে কুকুর ঘুরে বেড়াচ্ছে। রাতের নিস্তব্ধ অন্ধকারে সমুদ্রের অন্য রূপ। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সন্ধ্যা আনমনে বলল, আজকে অমাবস্যা নাকি মেঘ করেছে? কিরকম অন্ধকার অন্ধকার লাগছে না আকাশটা? মায়া একমনে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছিল, মা বাবা তো কিছুই দেখল না। মায়ার নিজেরও কখনো মনে হয়নি অনেক কিছু দেখার আছে। এখন এই অঢেল রূপ দেখে মা বাবার কথা খুব মনে পড়ছে। সন্ধ্যার কথায় ঘোর কাটল, মনে করার চেষ্টা করলো আজ অমাবস্যা কিনা। তারিখটাও তো ছাই মনে পড়ছে না। আজ কি বার? সন্ধ্যার কথার উত্তরে বলল, কি জানি, মনে পড়ছে না। আজ কি বার বৌদি? কি বার? তাই তো, আমারও মনে পড়ছে না। সন্ধ্যা মোবাইলটা তুলে তারিখ আর বারটা দেখল। আজ সন্ধ্যার খুব তার কথা মনে পড়ছে, যে আসার আগেই চলে গিয়ে সন্ধ্যার জীবনের গতিপথটাই বদলে দিল। প্রথম একটা বছর খুব কেঁদেছে সন্ধ্যা। আর কোনোদিন মা হতে পারবে না, এটা মেনে নেওয়া তার মতো সাধারণ মেয়ের পক্ষে সহজ ছিল না। তপনের সঙ্গে বিয়েটা সম্বন্ধ করেই হয়েছিল। সন্ধ্যা আর তপনের মধ্যে ভালোবাসা বলে কিছু ছিল কিনা সে আর এখন মনে পড়ে না। তবে ওই দুর্ঘটনার পর যখন বাচ্চাটা নষ্ট হয়ে গেল আর ডাক্তার জানালো যে কোনোদিন সন্ধ্যা মা হতে পারবে না, তখন থেকেই তপন দূরে সরতে শুরু করেছিল। সংসারে বাতিল হয়ে যাওয়ার যন্ত্রণা আর অপমান সহ্য করে থাকা খুব কঠিন। এত বছর ধরে সেই কঠিন কাজটা করতে করতে সন্ধ্যার মনের কোমল অনুভূতিগুলো কোথায় আর অবশিষ্ট নেই। তবু আজ তাকে মনে পড়ে গেল। সমুদ্রের বুকে ঢেউয়ের উথাল পাথাল দেখতে দেখতে মনের মধ্যেও হু হু করে উঠল। আজ অনেক দিন পর তার কথা মনে করে সন্ধ্যা কেঁদে উঠল। কান্না ভেজা গলায় মায়াকে বলল, জানিস মায়া,
আজ তার কথা খুব মনে পড়ছে। অন্য কেউ হলে হয়তো সন্ধ্যার কান্নার কারণ বুঝতে পারত, মায়া বুঝতে পারে না। তাই জিজ্ঞাসা করে, কার কথা বৌদি? আমার বাচ্চাটা, সে যদি আজ থাকতো, আমার জীবনটা কত অন্যরকম হতো, কত বড় হয়ে যেত বলো। হ্যাঁ, গ্র্যাজুয়েট হয়ে যেত বল এতদিনে। কে জানে পড়াশোনায় কেমন হতো, বাপের বংশের ধারা পেত কিনা কে জানে। মায়া শুধু মাথা নাড়ায়, কথার পৃষ্ঠে কথা জোগায় না মায়ার মুখে সব সময়। মায়ার মাথা নাড়ানো অন্ধকারে চোখে পড়ে না সন্ধ্যার। সে আপন মনে বলে চলে, শুধু বাপের বংশই বা বলি কেন, আমার একটা মাত্র দাদা কোনো সম্পর্ক রাখলো আমার সঙ্গে? বৌদির যখন বাচ্চা হবে, আমার নিজের মা আমাকে সাধে যেতে বারণ করলো, আমি গেলে নাকি অমঙ্গল হবে। তারপর থেকে আর কোনোদিন বাপের বাড়ি যায়নি। সন্ধ্যার গলার দুঃখ মায়াকেও স্পর্শ করল, ওর চোখও ভিজে উঠল। মায়ারও আজ মনটা খুব খারাপ লাগছে। মা বাবা কোনোদিন সুখ তাকে বলে জানল না। এই যে বাড়িতে এসি লাগলো, দেখে যেতে পারল না। মায়ার মনে পড়ল, বাবা বলেছিল কোনোদিন কারোর সঙ্গে বাড়ি থেকে চলে না যেতে। তবে বাবা বেড়াতে যেতে তো নিষেধ করেনি। মায়া তো সন্ধ্যার সঙ্গে বেড়াতে এসেছে। আরো অনেকক্ষণ বসে থাকার পর মায়া সন্ধ্যাকে জিজ্ঞাসা করল, ঘুমাবে না বৌদি? দেরি করে ঘুমোলেই বা কি, আর বেলা করে উঠলেই বা কি? এখন তো আর ভিড় বাসে করে হাসপাতাল যাওয়ার তাড়া নেই, কোনো কাজ নেই, কেমন খালি খালি লাগে। ওটাকে খালি খালি ভাববি না, ভাব আরাম করছি। সন্ধ্যা নিজের মনের দুঃখ ভাব কাটানোর জন্য প্রসঙ্গ বদলায়। মায়াকে বলে, কাল সকালে কি খাবি? পরপর কয়েকদিন তো লুচি খেলাম, কাল ডিম টোস্ট খাবো। পুরীর আশেপাশে যত টুরিস্ট স্পট আছে গাড়ি ভাড়া করে সব দেখলো ওরা। জগন্নাথ দর্শনও হলো। প্রথম প্রথম টাকা ভরা ব্যাগ হোটেলে রেখে সারাদিন ঘুরে বেড়াতে ভয় করত সন্ধ্যার। আস্তে আস্তে সে ভয় কাটল। শুধু ওরা যেদিন থাকে না, সেদিন ওদের ঘর পরিষ্কার করতে বারণ করে যায়। সেদিন সন্ধ্যাবেলা একটা বড় শাড়ির দোকানে ঢুকতে যাবে, সন্ধ্যা দেখল মায়া পাশে নেই। ব্যস্ত হয়ে চারপাশে দেখতে গিয়ে চোখে পড়ল, দোকান থেকে একটু দূরে মায়া যেন কাদের সঙ্গে কথা বলছে। এখানে আবার কার সঙ্গে কথা বলছে? আর একটু এগিয়ে গিয়ে দেখল নিমতায় ওদের পাড়ার মল্লিকা আর তার বাড়ির লোকেরা। মায়া দোকানের দিকে হাত দিয়ে ইশারা করল, ওরাও তাকালো। সন্ধ্যার দিকে চোখ পড়ল ওদের। সর্বনাশ, কি হবে এখন? মায়া কি বলছে ওদের? সন্ধ্যা এগিয়ে যায় ওদের দিকে। ওকে দেখে মল্লিকার মা বলে, কি গো সন্ধ্যা, তোমরা কবে এলে? এই তো জগন্নাথ দর্শন করতে এলাম। তোমরা কবে এলে? দিন তিনেক হলো, কাল চলে যাব। আচ্ছা এই চল মায়া, বেশি রাত করিস না। সন্ধ্যার দৃষ্টি এড়ালো না। মল্লিকা খুব অবাক হয়ে মায়াকে দেখছে। ভুবনেশ্বরে ওরা কয়েকটা ভালো শাড়ি আর কিছু সাজগোজের জিনিস কিনেছিল। ওরা দুজনেই যে শাড়ি পরেছিল দুটোই বেশ দামি। আগে বিয়ে বাড়িতেও এত দামি শাড়ি ওরা পরেনি। সন্ধ্যা রোজ বেরোনোর আগে মায়াকে হালকা প্রসাধনও করিয়ে দেয়। মুখে একটু ময়েশ্চারাইজার, একটু কম্প্যাক্ট, কপালে একটা ছোট টিপ। মায়ার উজ্জ্বল ফর্সা রঙে অযত্নের যে শুকনো ছাপ পড়েছিল সেটা কিছুটা হলেও কমেছে। বেশ লাগছে দেখতে। মল্লিকারা এরকম মায়াকে দেখতে অভ্যস্ত নয়, তাই অবাক হয়ে তাকিয়েছিল।
সন্ধ্যা একরকম টানতে টানতে মায়াকে নিয়ে এগিয়ে চলে। শাড়ি কেনা মাথায় উঠেছে, একটা রিকশায় উঠে সোজা হোটেল। রাস্তায় একটাও কথা বলেনি, বলা তো যায় না, রিকশাওয়ালা যদি বাংলা বোঝে। হোটেলে ফিরে সন্ধ্যা থম মেরে বসে থাকে। চিন্তা হচ্ছে, ভয় করছে। ওরা তো পাড়ায় গিয়ে জানাবে সন্ধ্যা আর মায়াকে পুরীতে দেখেছে। তারপর কি হতে পারে? ছোটনের দলের লোকেরা যদি চলে আসে? মল্লিকারা তো কাল কলকাতা ফিরে যাচ্ছে। পরশু যদি ছোটনের দলের লোকেরা চলে আসে? নিজেই নিজের সঙ্গে তর্ক করে সন্ধ্যা। মল্লিকারা এতটা আন্দাজ করে ছোটনের দলের লোকেদের খবর দেবে, এটা বোধহয় ঠিক ভাবছে না। পাড়ায় হয়তো গল্প করবে, ছোটনের দলের ছেলেরা সব দমদম নাগের বাজার অঞ্চলে থাকে, তারা কি করে খবর পাবে? আর মল্লিকারা বা পাড়ার কেউ তো জানে না মায়ার বাড়িতে ছোটন টাকা রেখেছিল। না, বেশি ভয় পাচ্ছে বোধহয়। ভয় কিছুটা কমতেই মায়ার উপর রাগ বাড়ল সন্ধ্যার। খিঁচিয়ে বলল, ওদের সঙ্গে কথা বলছিলি কেন? ডাকলো তো, চেনা লোক, পাড়ার মানুষ, কথা বলবো না? না, বলবি না। ভুলে গেছিস আমাদের এখন চেনা লোকেদের থেকে দূরে থাকতে হবে? চেনা মানুষরা আমাদের দেখে ফেললে আমাদের বিপদ হবে, এটা একটু মাথায় ঢুকিয়ে নে। যেন গভীরভাবে চিন্তা করছে এরকম একটা মুখ করে মায়া বসে থাকে। চিন্তা অবশ্য করছিল, চেনা মানুষদের থেকে কেন দূরে থাকতে হবে? চেনা মানুষ দেখে ফেললে কেন বিপদ? এই কেমন কথা বলছে সন্ধ্যা বৌদি? অনেক চিন্তা করেও মায়া তেমন কিছু বুঝে উঠতে পারে না। চেনা মানুষরা ওদের দেখলে ছোটন জেনে যেতে পারে ওরা কোথায় আছে। ছোটন সন্দেহ করতে পারে ওরা টাকা নিয়ে পালিয়েছে, ওদের পিছনে লোক লাগাতে পারে। এত জটিল ভাবনা ভাবতে পারে না মায়া। কিন্তু সন্ধ্যা বৌদি যে ভয় পেয়েছে সেটুকু বুঝতে পারে। তাই মায়ারও ভয় করে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি হবে গো বৌদি? সন্ধ্যা বিরক্ত গলায় বলে, কি আবার হবে? ছোটনের লোকেরা আমাদের খুঁজে পাবে, আর বলা যায় না, রেগে গিয়ে মেরেও ফেলতে পারে। মায়া আতঙ্কের চোখে তাকিয়ে থাকে সন্ধ্যার দিকে। সন্ধ্যা তখন ভাবছে, চেনা লোকজনের চোখে কখনো না কখনো পড়ে যেতে পারে। এই ব্যাপারটা ওর মাথায় আগে আসেনি। পুরীতে বাঙালি বেশি আসে, এমন জায়গায় যেতে হবে যেখানে ওদের পরিচিত লোকজনের যাওয়ার সম্ভাবনা কম। এই যে হায়দ্রাবাদ যাচ্ছে, মনে হয় না ওদের পরিচিত লোকজন তেমন যায় ওখানে। যাকে সেসব পরে ভাবা যাবে, এখন জানা দরকার মায়া ওদের কি বলেছে, কতটুকু বলেছে। মায়া, ওদের সঙ্গে কি কথা বলছিলি? মল্লিকা তো ডাকলো আমায়, জিজ্ঞাসা করলো কার সঙ্গে এসেছি। তারপর বলল, তোমাকে তো চেনাই যাচ্ছে না। তুই কি বললি? বললাম তোমার সঙ্গে এসেছি। আর কি কি বললি? গাড়ি করে ঘুরছি বললি? না, গাড়ির কথা বলিনি তো। বললাম সমুদ্র দেখে মন ভরে গেছে, আর কিছু বলিনি। সন্ধ্যা বুঝল তেমন বেশি কথা বলার সুযোগ পায়নি। তবে এই ঘটনায় সন্ধ্যার মাথায় একটা চিন্তা ঢুকল, চেনা মানুষদের সামনে পড়ে গেলে কি হবে। সেদিন রাতে ভালো করে ঘুমোতে পারল না সন্ধ্যা। মনের ভিতরে একটা কাঁটা খচখচ করছে। পরের দিন আর হোটেল থেকে বেরোলো না। হায়দ্রাবাদের ট্রেন আরো কিছুদিন পর। এই কদিন আর হোটেল থেকে বেরোবে না, ব্যালকনি থেকেই সমুদ্র দেখবে। দিন দুয়েক ধরে সন্ধ্যা ভেবে গেল কোথায় গেলে চেনা লোকের সঙ্গে দেখা হওয়ার সুযোগ কম। ভাবতে ভাবতে একটা উপায় পেল সন্ধ্যা। ইস, এই কথাটা আগে ভাবেনি কেন? পরের দিন একটা গাড়ি ভাড়া করে ভুবনেশ্বর চলে এলো।
ড্রাইভারই একটা হোটেলে নিয়ে গেল। সেদিনটা হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন দুজনে ভুবনেশ্বর শহর ঘুরতে বেরোলো। গাড়ি নিয়েই বেরিয়েছে। গাড়িতে উঠেই সন্ধ্যা ড্রাইভারকে বলল একটা বড় পার্লারে নিয়ে যেতে। মায়া এক মনে নতুন শহর দেখছে। তার মনে প্রশ্ন খুব কমই আসে। সন্ধ্যার কথা কানেও যায়নি। ড্রাইভার একটা পার্লারে নিয়ে এলো। তার বাহার দেখে নামি পার্লার বলেই মনে হলো সন্ধ্যার। আগে কখনো পার্লারে যায়নি সন্ধ্যা। ভয় ভয় করছে, কি বলতে কি বলে ফেলবে, জানেও তো না কি বলতে হয়। পার্লারে ঢুকে মায়া চারদিকের হাবভাব দেখে কুঁকড়ে গেল। সন্ধ্যা খোঁচা মারল একটা। অস্বস্তি তো সন্ধ্যারও হচ্ছে। রিসেপশনের মেয়েটি ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করল। সন্ধ্যা আরো ঘাবড়ে গেল। ভাঙা হিন্দিতে জানালো দুজনে চুল কাটাবে আর ফেসিয়াল করাবে। মেয়েটি একটা রঙিন বই খুলে অনেক কিছু বোঝাতে লাগলো, এবার হিন্দিতেই। সন্ধ্যা তার বেশিটাই বুঝলো না, তবে যা যা ওরা করতে বলল তার সবেতেই ও রাজি হয়ে গেল। মক্কেল শাঁসালো বুঝে ওরা ওদের বেশ খাতির করে বসালো, কোল্ড ড্রিঙ্কস দিল। বেশ ভিড় ছিল, ওদের বসতে বলল কিছুক্ষণ। পার্লারের মেয়েটি অন্যদিকে চলে যেতেই সন্ধ্যা মায়াকে বলল, শোন, মন দিয়ে শুনবি যা বলছি। মায়া অবাক হয়ে পার্লারের চাকচিক্য লোকজন দেখছিল। সন্ধ্যার কথায় ঘুরে তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা গলা নামিয়ে বলল, শোন, আমাদের নিজেদের চেহারায় একটু বদল আনতে হবে, যাতে ছট করে কেউ আমাদের চিনতে না পারে, বুঝলি? কথাটা বলে সন্ধ্যা মায়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যা বলতে চাইছে তা মায়ার কতটা বোধগম্য হলো। মায়ার মুখ দেখে বুঝলো মাথায় কিছুই ঢোকেনি। সন্ধ্যা আবার বলল, আমরা চুল কেটে ছোট করে ফেলবো, তাতেই চেহারা অনেকটা বদলে যাবে, বুঝেছিস? মায়া প্রায় চিৎকার করে উঠল, চুল কেটে ফেলবো? সন্ধ্যা তাড়াতাড়ি মায়ার মুখ চেপে ধরে চুপ করালো ওকে। চুপ কর, চুপ কর, চেঁচাচ্ছিস কেন? একটু স্টাইল করতে হবে, নয়তো আমাদের কেউ বড় লোক ভাববে না, সিনেমার নায়িকাদের মতো, বুঝলি? দেখবি কেমন সুন্দর হয়ে যাব আমরা। আমি চুল কাটবো না। মায়া প্রায় কেঁদে ফেলল। বয়স বাড়লেও মায়ার মাথায় এক ঢাল চুল। সেই চুলের ওপর মায়ার খুব টানও আছে। মায়ার গায়ে মাথায় হাত বুলিয়ে সন্ধ্যা ওকে সামলানোর চেষ্টা করে। একবার কেটে দেখ, চুল তো বাড়বে, আবার ভালো না লাগলে আর কাটবে না। নতুন নতুন জায়গা দেখছি, নিজেকে নতুন করে দেখতে ইচ্ছে করে না? আমার তো খুব ইচ্ছে করে এই গিন্নি মার্কা চেহারা বদলে বেশ মডার্ন হতে। মায়া খুব যে খুশি হলো তা নয়, কিন্তু প্রতিরোধ করা তো মায়ার ধাতে নেই, তাই চুপ করে গেল। প্রায় 4 ঘন্টা পর ওরা যখন আয়নায় নিজেদের দেখল, অবাক হয়ে তাকিয়ে রইল। সন্ধ্যা দেখল মায়ার চোখে খুশির ঝিলিক। পার্লারের মেয়েরাও বলছে যে ওদের চেনাই যাচ্ছে না। এটাই তো চেয়েছিল সন্ধ্যা, ছট করে যেন কেউ চিনতে না পারে। মায়াকে ফিসফিস করে জিজ্ঞাসা করল সন্ধ্যা, রে, কেমন লাগছে নিজেকে? মায়া লজ্জা লজ্জা গলায় বলল, এটা আমি না, তুই না তো। সেই নিমতার গলিতে নিজের ভাঙা ঘরে মুখ গুঁজে পড়ে থাকা মায়াকে ভুলে যা। আমাদের এখন নতুন হয়ে যেতে হবে, বুঝলি? তোমাকেও খুব সুন্দর লাগছে বৌদি, তাই? পার্লারের টাকা মিটিয়ে ওরা বাইরে বেরিয়ে এলো। পার্লারে যা বিল হলো তা সন্ধ্যার 1 মাসের মাইনের থেকে বেশি। পাশেই একটা বড় মল দেখে সন্ধ্যা বলল, চল
ওই মলে যাই। শাড়ি পরা ছাড়তে হবে। জিন্স পরবি? তুই তো রোগা পাতলা আছিস, তোকে ভালো লাগবে। মায়া লজ্জা পেয়ে বলে উঠল, কি যে তুমি বলো, এই বুড়ো বয়সে জিন্স পরবো? জীবনে শাড়ি ছাড়া কিছু পরেছি? পরিসনি, এখন পরবি? নির্দিষ্ট দিনে হায়দ্রাবাদের ট্রেনে উঠল ওরা। হেয়ার স্টাইল, পোশাক, মেকআপ সব মিলিয়ে ওদের আগের চেহারার সঙ্গে এই চেহারার বেশ অনেকটাই ফারাক। মায়ার চলাফেরাতেও অনেকটা পরিবর্তন এসেছে। যেমন ভেবে রেখেছিল, হায়দ্রাবাদে কয়েকদিন কাটিয়ে বাসে করে পুনেতে এলো। সেখানে দিন 2 কাটিয়ে চলে এলো লোনাভলা, ছোট্ট পাহাড়ি শহর। কি অপূর্ব যে তার রূপ! নিমতার গলিতে বসে ওরা কি জানতো পৃথিবীতে এত সৌন্দর্য, এত রূপের ছড়াছড়ি? জায়গাটা দুজনেরই খুব পছন্দ হলো। জায়গাটা এত ভালো লেগে গেল যে দুজনে আলোচনা করে ঠিক করলো এখানেই থাকবে অন্তত মাসখানেক। সন্ধ্যা ভেবে দেখল জায়গাটা তেমন বড় জায়গা নয়। কলকাতার লোকজন খুব যে একটা এখানে ঘুরতে আসে তেমন নয় বলেই ওর মনে হলো। তবে একটানা হোটেলে থাকার চেয়ে একটা বাড়ি ভাড়া পেলে ভালো হতো। নিজেদের মতো রেঁধে বেড়ে খেতে পারত। মায়া ঠিকই বলেছিল, কাহা তো কার চুপচাপ বসে থাকা যায়, একটু কাজের মধ্যে থাকা ভালো। লোকজনের সঙ্গে কথা বলে সন্ধ্যারা একটা বাড়ি ভাড়া নিল। নিজস্ব একটা আস্তানা হলে অনেকটা স্বাধীনতা থাকে, টাকারও সাশ্রয় হয় কিছুটা। সন্ধ্যা বাড়িওয়ালাকে বলল, মায়ার শরীর ভালো নয়, তাই ডাক্তার কোনো পাহাড়ি জায়গায় থাকতে বলেছে, হয়তো মাস 6 থাকবে এখানে। বাড়ি ভাড়া নিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করলো। নিজের রান্নাঘর পেয়ে মায়া খুব খুশি। মাঝখানে কয়েকদিনের জন্য মুম্বাই থেকেও ঘুরে এলো ওরা। মুম্বাইতে ওরা একটা মাঝারি বড় হোটেলে উঠেছিল। সেই হোটেলে একদিনের ঘর ভাড়া 15,000 টাকা। 5 দিন ছিল ওরা ওখানে। সন্ধ্যার মনে হলো এত বড় হোটেলে বড় অঙ্কের টাকা ক্যাশ দিলে বিপদ হতে পারে। সন্ধ্যার ডেবিট কার্ড আছে, সেই কার্ড দিয়েই হোটেলের বিল দিল। এতদিন নিজের কার্ড কোথাও ব্যবহার করেনি। দিন 15 আগে ওর একটা 5 লাখ টাকার এফডির সময়সীমা শেষ হয়েছে। প্রায় 6.5 লাখ টাকা ওর ব্যাংকে জমা হওয়ার কথা। মুম্বাইতে এসে এটিএমে ব্যাংকের ব্যালেন্স দেখে নিয়েছে। টাকাটা জমা পড়েছে দেখে নিশ্চিন্ত হয়েছে। যেহেতু কলকাতার মোবাইল নম্বরের সিমটা নেই, তাই ব্যাংকের মেসেজ দেখতে পারে না। মানুষের সন্দেহ এড়াতে নিজের কষ্টার্জিত টাকা দিয়েই হোটেলের বিল দিল। মুম্বাইতে গেছে আর পোশাক কিনবে না তা তো হয় না। বড় বড় দোকান থেকে লাখখানেক টাকার পোশাক কিনল। যেসব দোকানে অনেক টাকার বিল হলো সেসব জায়গায় কার্ড দিয়ে পেমেন্ট করলো সন্ধ্যা। নিজের প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়ে গেল। সে যা, সন্ধ্যার হাতে এখন অফুরন্ত সম্পদ। মুম্বাই থেকে লোনাভলা ফিরে 15 দিন ওখানেই থাকলো। ততদিনে ওদের নিরুদ্দেশের 2 মাস পার হয়ে গেছে। কলকাতায় মায়ার বাড়ি থেকে ওদের ফেলে আসা টাকা উদ্ধার হয়েছে। ওদের খুঁজে বার করার জন্য পুলিশ দেশের সব ছোট বড় শহরে ওদের বিবরণ পাঠিয়েছে। সন্ধ্যা আর মায়ার ছবিও পৌঁছে গেছে দেশের সব পুলিশ স্টেশনে। মায়ার ছবি পাওয়া গেছে ব্যাংক থেকে। যে ব্যাংকে মায়ার বাবার পেনশন অ্যাকাউন্ট ছিল সেখান থেকে মায়ার একটা পুরনো পাসপোর্ট সাইজ ছবি পাওয়া গেছে। কিন্তু মায়ার সেই ছবি থেকে এখনকার রূপ বদলে ফেলা মায়াকে কি চিনে নিতে পারবে পুলিশ? ছোটনের দলের ছেলেরাও বন্ধু পুলিশদের কাছ থেকে খবরাখবর নিচ্ছে। লোনাভলায় কিছুদিন থাকার পর
সন্ধ্যা আর মায়া ঠিক করলো কিছুদিন গোয়া থেকে ঘুরে আসবে। 15 দিন মতো থাকবে গোয়াতে, তারপর আবার লোনাভলায় ফিরে আসবে। এই জায়গাটা ওদের দুজনেরই খুব পছন্দ হয়ে গেছে। লোনাভলার বাড়ির মালিকের এক আত্মীয়ের বাড়ি আছে গোয়াতে, বিদেশি ট্যুরিস্টদের ভাড়া দেয়। ছবি দেখে সন্ধ্যার খুব ইচ্ছে হয়েছে ওখানে থাকার। সেই বাড়ি 15 দিনের জন্য বুক করল। সন্ধ্যা আর মায়া রওনা দিল গোয়ার উদ্দেশ্যে। সন্ধ্যারা যেদিন গোয়া গেল তার 2 দিন পর কলকাতা পুলিশ জানতে পারল মুম্বাই হোটেলে আর বিভিন্ন দোকানে সন্ধ্যার ডেবিট কার্ড ব্যবহার করার কথা। হোটেলের সূত্র ধরে খুঁজে পাওয়া গেল গাড়ির ড্রাইভারকে, যে ওদের নিয়ে মুম্বাইয়ে ঘুরে বেরিয়েছে আর লোনাভলায় পৌঁছে দিয়েছে। দিন 3 লাগলো পুলিশের এসব জানতে। সন্ধ্যারা যেদিন গোয়া পৌঁছল তার 6 দিন পরে লোনাভলা পুলিশ এলো লোনাভলার সেই বাড়িতে যেখানে সন্ধ্যারা ঘর ভাড়া নিয়েছিল। এই তো সবে 2 মাস জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে শুরু করেছিল সন্ধ্যা আর মায়া। স্বপ্নের সেই দিন কি তবে শেষ হয়ে যাবে?